মুজিব বর্ষের অঙ্গীকার গাইড বই পরিহার। শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়। প্রথমেই আমি বলতে চাই যে তোমাদের প্রথমে একটা কথা বলেছি, শুনতে পেরেছ যে মুজিব বর্ষের অঙ্গীকার গাইড বই পরিহার। তোমাদের আমি বিনীতভাবে অনুরোধ করছি যে তোমরা লেখাপড়া যখন চালিয়ে যাবে অবশ্যই মূল বইয়ের উপর নির্ভরশীল হবে। মূল বই ছাড়া কোনো গাইড বই তোমরা ফলো করবে না। কারণ হলো, আমরা যখন বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে যাই বা প্রশ্ন করি, তখন অবশ্যই আমাদেরকে আন্ডারটেকিং দিতে হয় যে এই প্রশ্নটা আমি কোনো গাইড বই থেকে করি নাই, এরকম একটা লিখিত আমাদের দিয়ে প্রশ্ন জমা দিতে হয়। আবার যশোর শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটে কোশ্চেন ব্যাংক হয়েছে, কোশ্চেন ব্যাংকে যখন প্রশ্ন আপলোড করতে চাই তখনও ওরকম একটা নোটিফিকেশান আসে যে সেখানে যে আমি প্রশ্নটি কোনো গাইড বই থেকে করি নাই এবং রাষ্ট্রবিরোধী কোনো কথা বা কাউকে ইনসাল্ট করে কোনো কথা এখানে বলি নাই, কোনো ধর্মকে আঘাত করে কোনো প্রশ্ন করি নাই, ইত্যাদি ইত্যাদি। এভাবে আমাদেরকে যখন ওটিকে ক্লিক না দেয় তখন এই প্রশ্ন আর সার্ভারে নেয় না। যাই হোক, তাহলে তোমরা বুঝতেই পারছো যে গাইড বই কতটা ক্ষতিকর আর মূল বইটা কতটা জরুরি। যখনই প্রশ্ন করতে যাওয়া হয় তখনই কিন্তু অবশ্যই মূল বই নিয়ে যাওয়া হয় এবং সেখানে মূল বই খুঁটে খুঁটে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। গাইড বই একেবারেই অ্যালাউ না। কিন্তু আমি তোমাদেরকে সব সময় বলি, তোমরা এখন তো স্কুলে যাচ্ছ না, স্কুলে লকডাউন, বাসায় আছো, কোনো রকম কোনো গাইড বই দেখে বই পড়ে তোমরা প্রতারিত হয় না। মূল বই দেখে, মূল বইয়ের এ পৃষ্ঠা ও পৃষ্ঠা যেখানে যা আছে খুঁটে বসে তোমরা পড়বে। তো যাই হোক, কিছুটা নির্দেশনা দিলাম, তোমাদের অবশ্যই কাজে আসবে। তার কারণ হলো, প্রশ্ন অনেক সময় মূল বই থেকে উদাহরণে একটা প্রশ্ন দেওয়া আছে বা অনুসিদ্ধান্তে একটা গণিতের ছোট্ট একটা অংশ দেওয়া আছে। তোমরা তো অবলোক করে যে দেখি কোথায় কোন গাইডে সৃজনশীল প্রশ্ন আছে, কোন গাইডে কি আছে, এগুলো দেখে করতে অনেকভাবে তোমরা করো। বাট যখন প্রশ্নকর্তা প্রশ্ন করেন তো সেখানে তোর গাইড বই নেবেন না, কোন গাইড পাঞ্জেরি কি লেকচার বা কোনো গাইডকে আমি হেও করতে চাচ্ছি না। তো সেখানে তো অরিজিনাল বই নিয়েই তাকে প্রশ্ন করতে হবে। তারা প্রশ্নকে করার জন্য প্রশ্নের যে তিনটে অংশ, গণিতের কথা আমি বলছি, যে সহজ, মধ্যম, কঠিন, এই তিনটে অংশকে সাপোর্ট করার জন্য বা কাভার করার জন্য খুঁটিয়ে বইয়ের এপিট ওপিট উল্টা পাল্টা পৃষ্ঠা উল্টায় দেখেন যে কোথা থেকে কীভাবে প্রশ্ন দেওয়া যায়। ওই অরিজিনাল বই থেকেই কিন্তু তাকে বিভিন্ন কায়দায় ঘুরাইয়ে বিভিন্ন করে কীভাবে সৃজনশীলতা, ব্রেন মগজ খাটিয়ে কীভাবে করা যায় সেভাবে করে। আর আমাদের এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বা আদার্স যে প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো বা যে সাবজেক্টে প্রশ্ন করতে হয়, সেখানে আমাদের কেসটাও তাই রকম। আমরাও কিন্তু ওই অরিজিনাল বই ঘুটে কোন পাশ থেকে কোথা থেকে কীভাবে প্রশ্ন কভার করা যায়, কোন লার্নিং আউটকামকে ধরলে প্রশ্নটা সুন্দর হয়, এভাবে চেষ্টা করে থাকি। প্রত্যেক প্রশ্ন সেটাররা কিন্তু এভাবেই করে, মডারেটরগুলো তাই এভাবে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এটা বলছি তোমাদেরকে আমি একটু শেয়ার করতে চাই যে তোমরা অরিজিনাল বইয়ের উপর একেবারে 100% তোমরা ডিপেন্ড করবে এবং এই বইটাকে উল্টায় পাল্টায় একেবারে সম্পূর্ণ সুন্দর করে বই সম্পর্কে ধারণা রাখবে, তাহলে দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এবার আমি আমার মূল পাঠে চলে যাই। আমাদের কথা ছিল যে বলছিলাম ব্যাংকের ধারণা ও ব্যাংকের শ্রেণীভাগ। ব্যাংকের ধারণা প্রথমে আমি আসি ব্যাংকের ধারণা। এই বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দিই। আসলে অনেক আগের কথা, তোমরা হয়তো শুনবে তোমাদের দাদার কাছ থেকে, যে তার কাছে শুনবে যে তার আগে যে কাহিনী, যে সেখানে একসময় কোনো ব্যাংক ছিল না।
এখন আমাদের তো দেখছো তোমরা আশেপাশে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, তারপরে কি দেখছো তোমরা কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি নাম তোমরা শুনেছ। কিন্তু একসময় এই রকম কোনো ব্যাংক ছিল না। তখন কি করা হতো, তখন যারা যারা ছিলেন তখন বসবাস করতেন, যারা তারা করতেন কি টাকা পয়সা বা ই করে হয়তো হাড়িতে বা কোনো মাটির পাত্র পুড়ে মাটির ভিতরে পুঁতে রাখছে। এভাবে তারা মাটির পুঁতে রেখে টাকাগুলো জমা রাখতেন। হয়তো বা দেখছো তোমরা যে শুনে গল্পে শুনবো বা পেপারে দেখবে যে মাটি খুঁড়তেছে এক কলসি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। আচ্ছা বলতে ইমাজিন করতে পারো, তোমরা চিন্তা করতে পারছো যে কেন এটা হয়েছে? তার মানে হলো এই ব্যাংক ছিল না তখন, না থাকার কারণে যাদের টাকা পয়সা ছিল তারা ওই রকম মাটি দিয়ে কলসিতে ভরে মাটির নিচে পুঁতে রাখছে। তারপরে হচ্ছে তারা মরে নাই, মরে না থাকার পরে তারা মারা গেছে বা বিভিন্ন সময় ওই যুদ্ধের সময় তারা চলে গেছে দেশ ছেড়ে, অথবা তার আগের কথা এরকম চলে গেছে, মরে নাই। পরবর্তীতে সেই মাটি খুঁড়তে খুঁড়তে এখন এক সরকারি মিস্ত্রা পেয়ে গেছে এসে যে কলসি, দেখেছে রৌপ্য মুদ্রা বা স্বর্ণ মুদ্রা। যাই হোক, এখন আমাদের যে অবস্থা হয়েছে এখন কিন্তু সেই দিন আর নাই। এখন হয়েছে ব্যাংক ব্যবস্থা। এই ব্যাংক হলো একটা কারবারি প্রতিষ্ঠান। এখানে অনেকে টাকা পয়সা জমা রেখে অনেকে কিন্তু আবার এখান থেকে ইন্টারেস্ট, মনে করে একজন পেনশনে চলে গেছে, সে কিছু টাকা পয়সা ব্যাংকে জমা রেখে সেই হয়তো 40 লাখ বা 50 লাখ ব্যাংকে জমা রাখলো, ফিক্স করে রাখে, সেখান থেকে প্রত্যেক মাসে কিছু ইন্টারেস্ট পায়। এভাবে তারা কি ইনকাম করে, তাদের অনেক সময় সংসার চালায় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ব্যাংক হলো আমাদের যে জনসাধারণের টাকা গচ্ছিত রাখা এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করার একটি প্রতিষ্ঠান। তাহলে আমরা ব্যাংক বলতে কি বোঝাচ্ছি পেলাম? ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করার একটি প্রতিষ্ঠান ব্যাংক। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রেখে থাকেন। ব্যাংক সাধারণত জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরনের ঋণের উপর সুদ আদায় করে। আরেকটা বিষয় হলো, আপনারা দেখছো তোমরা শুনেছো যে ব্যাংক থেকে অনেকে লোন নেয়। তা আসলে লোন নেয়, এই লোনটা হলো ওই ব্যাংকে কিন্তু জনগণের সঞ্চিত যে টাকা আছে, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নাই, জনগণের যে সঞ্চিত টাকা, এই টাকা থেকে পার্টিকে লোন দেয়। এইখান থেকে লাভ কি? তাহলে যখন জনগণের টাকা নিচ্ছে, মনে করো তুমি তোমার ফাদার 1 কোটি টাকা ব্যাংকে জমা রাখছেন, 1 কোটি না হোক একটু কমই হোক, 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছেন। কিন্তু এইখানে ব্যাংক কিন্তু তোমার ফাদারকে বা তোমার পিতাকে যে ইন্টারেস্ট দেবে, সেই ইন্টারেস্টটা কিন্তু জমা দিবে সে একটু কম, মনে করো 10% ইন্টারেস্ট তোমার আব্বাকে দিল। কিন্তু এই টাকা আবার অন্য একজন গ্রাহক, অন্য একজন যদি ঋণ গ্রহীতা যখন ঋণ নেবে, এই 1 লক্ষ টাকা তাকে ঋণ দিবে, কিন্তু তার কাছ থেকে নেবে কত? হয়তো 12% ইন্টারেস্ট। তাহলে তার কাছ থেকে 12% ইন্টারেস্ট দিচ্ছে, আর ব্যাংক দিচ্ছে যে যার টাকা অরিজিনাল তাকে দিচ্ছে 10%, তাহলে 2% এখানে থেকে গেল। এইটা হলো ব্যাংকের ইন্টারেস্ট। এভাবে ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যায়, ব্যাংকের অর্থ বৃদ্ধি পায়। যাই হোক, ব্যাংক কিন্তু এই ব্যাংক মুনাফার উপর ভিত্তি করে টিকে থাকে। এই ব্যাংক কি করে? মুনাফার উপর ভিত্তি করে, ওই যে মুনাফার কথা বললাম, এর উপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে। এই জন্য এই ব্যাংকে বলা হয় ঋণের কারবারি। এই জন্য ব্যাংকে কি বলা হয়? ঋণের কারবারি। এবার আসি ব্যাংকের শ্রেণী বিভাগ। তাহলে আমাদের একটা প্রশ্ন এখানে আসলো, ব্যাংক হলো ঋণের কারবারি। একটা পয়েন্ট আমরা এখানে পেলাম। তোমরা যখন বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সার করতে যাবে বা প্রশ্ন সম্পর্কে প্রিপারেশন হতে যাবে, তখন কিন্তু এই সমস্ত ছোট ছোট পয়েন্টগুলো
খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে, খেয়াল করে রাখবে এখানে। এবার হলো ব্যাংকের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ ব্যাংক আসলে যদিও আমরা দেখছি যে ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংক, সোনালী, রূপালী, জনতা, যে বয়সে কৃষি ব্যাংক, এবার আবার ইসলামী ব্যাংক ইত্যাদি ইত্যাদি। আসলে এইটা কিন্তু কোনো শ্রেণী বিভাগ নয়। ব্যাংকের কিছু শ্রেণী বিভাগ আছে। ব্যাংক সাধারণত আমরা এক্ষেত্রে 3 ধরনের ব্যাংককে দেখতে পাই। ব্যাংকের 3 ক্যাটাগরিতে ব্যাংক শ্রেণী বিভাগ। এক নম্বর হলো কেন্দ্রীয় ব্যাংক। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, ব্যাংকের শ্রেণী বিভাগ। ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকে সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তাহলে ব্যাংকে আমি যে কথা বলেছিলাম একটু আগে বললাম যে ব্যাংক কিন্তু ওই যে সোনালী, রূপালী, জনতা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো ব্যাংকের কোনো বিভাজন নাই। ব্যাংকের উদ্দেশ্য কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকের 3 ভাগে ভাগ হয়ে থাকে, 3টি শ্রেণীতে। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তো এবার আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কথা বলবো। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের অর্থবাজার, মুদ্রা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক কি করে? এই ব্যাংক হলো দেশের অর্থবাজার, মুদ্রা ব্যবস্থা ও অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই, তাহলে কি হচ্ছে, দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এই ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। তাহলে বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই একে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, যে কোনো দেশের। তো এখানে আরেকটা কথা আছে, শুধু কাগজি মুদ্রাই নয়, কিছু কিছু ধাতব মুদ্রাও কিন্তু, ব্যাংক নোট ও কিছু ধাতব মুদ্রাও আছে। ব্যাংক মুদ্রা যেমন আমরা দেখছি, তোমরা এখানে আমাদের 5 টাকার যে একটা মুদ্রা আছে আমাদের দেশে, এটাও কিন্তু ওই কেন্দ্রীয় ব্যাংক থেকে এটাই করে। যাই হোক, প্রত্যেক দেশেরই কিন্তু একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। যেমন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। তো এই ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে। তাহলে এই ব্যাংকটা কি করে? সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে সরকার। আসি, দ্বিতীয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক সমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। তাহলে কি, যে সমস্ত ব্যাংক বাণিজ্যিক লাভের জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংক শিখেছিলাম যে দেশের যে নোট, কাগজি মুদ্রা প্রচলন করে যে ব্যাংক,
এবং সমস্ত ব্যাংককে নিয়ন্ত্রণ করে যে ব্যাংক সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা বুঝলাম এখানে যে বাণিজ্যিক ব্যাংকসমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অর্থাৎ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে যে ব্যাংক তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। আমরা ক্লিয়ার হলাম যে বাণিজ্যিক ব্যাংক বলতে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে যে ব্যাংক তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। তবে একটা বিষয় কিন্তু তোমাদের এখানে জেনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কখনোই জনগণকে ঋণ প্রদান করে না। বাংলাদেশে বহু বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যে কথা আমি বলেছিলাম তোমাদেরকে আগেই, আবারও সে কথা বলছি যে জনতা, সোনালী, রূপালী, বাংলাদেশ ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সবই এ ধরনের ব্যাংকের কোনো ক্লাসিফিকেশন না। এবার শুনে নাও যে বাণিজ্যিক ব্যাংক কোনগুলা। বাংলাদেশ যেমন সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড প্রভৃতি বাণিজ্যিক ব্যাংক। তো এবার তৃতীয় যে নাম্বারটা ছিল যে বিশেষ আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ লক্ষ্য অর্জনের জন্য আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ লক্ষ্য অর্জনে বিশেষ লক্ষ্যকে সামনে রেখে আমাদের দেশে কিছু কিছু ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এই ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ টার্গেট নিয়ে, বিশেষ দিক নিয়ে, যেমন কৃষকের দিকে খেয়াল নিয়ে কৃষি ব্যাংক, শিল্প উদ্যোক্তাদের দিকে খেয়াল নিয়ে শিল্প ব্যাংক, আবার গৃহ নির্মাণের দিকে খেয়াল নিয়ে সেটা হচ্ছে গৃহ নির্মাণ ব্যাংক, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার দেখা যাক কি হয়। বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। যেমন শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, গৃহ নির্মাণ ঋণ মঞ্জুরির জন্য গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, সমবায় কার্যক্রমে ঋণদান ও জনগণকে সমবায় মনোভাব সম্পন্ন করার লক্ষ্যে সমবায় ব্যাংক, দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রভৃতি। তাহলে আমরা এখানে আমাদের একটি বিষয় স্পষ্ট হলো যে কেন্দ্রীয় ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক কি, আর বিশেষ আর্থিক প্রতিষ্ঠান সমূহ কি। তোমরা কিন্তু একটা বিষয় মনে রাখবে, যখনই কোনো প্রশ্নে আসবে দেখবে যে একটা ছোট একটা ক্লু দিয়ে দেবে যে একজন গেল, একটা লোক গেছে একটা ব্যাংকে কিছু টাকা লোন নেওয়ার জন্য, সেখানে বলছে যে সে যে ব্যক্তিটা গেছে লোন আনার জন্য সে তার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই। সে গেছে যে বলছে যে আমি কিছু লোন দিব, কিন্তু আমার তো কোনো অর্থ সম্পদ টাকা পয়সা কিছু নাই। তখন সেই ব্যাংক অফিসার বলছে, না সরি, আমাদের তো ব্যাংকের এরকম সিস্টেম না, আমাদের তো এখানে আসতে হলে অবশ্যই কিছু টাকা জমা দিতে হবে লোন পেতে হলে, বরং আপনি অন্য একটা ব্যাংকের নাম বলে দিল, ওইখানে যান, সেখানে গেলে আপনি ঋণ পেয়ে যাবেন। তো তখন সে হয়তো আরেকটা ব্যাংকে গেল, যে ব্যাংকের কথা বলে দিয়েছিলেন সেখানে গেল, সেখানে যে বিনা জামানতে কোনো টাকা পয়সা না হয় একটা ঋণ সে নিয়ে পেল। তাহলে আমাদের ক্লিয়ার হতে হবে এখানে যে কোন ধরনের প্রতিষ্ঠান হয়েছে, কোন ব্যাংক। তাহলে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কোন ব্যাংক জামানত ছাড়া ঋণ দেয়, কোন ব্যাংকের জামানতের পরিমাণ এত টাকা, আবার কোন ব্যাংক কত বছর মেয়াদি এই ঋণ দেয়, ইত্যাদিতে। এগুলো আমাদের একদম তোমরা খুব খেয়াল রাখবে, যাতে ক্লিয়ার হয়ে যায় যে কোন ব্যাংকটা আসলে সঠিক, মানে সেখানে যাতে পৌঁছে যেতে পারি সেই ব্যাংকের কাছে। যে তারপরে বললো যে প্রথমে যে ব্যাংকের কাছে গিয়েছিল ব্যক্তিটি, ওই ব্যাংককে কোন ব্যাংক বলে তুমি মনে করো এবং কেন তাকে ঋণ দেয় নাই। তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে বিনা জামানতে ঋণ দেয় না কোন ব্যাংক। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে মনে করো সেখানে আছে যে বাণিজ্যিক ব্যাংক হয়তো বা।
বা অন্যান্য, তখন তার যে অন্যান্য যে প্রশ্ন থাকবে সেগুলো লিখবা। তা না লিখলে তো হয়তো ভুল হয়ে গেল, এখানে বাদ দিয়ে তোমরা লিখেছিলে যে প্রথমে গিয়েছিল মনে করি গ্রামীণ ব্যাংকে, অথবা শেষে যে ব্যাংকের কাছে গেল হয়তো মনে করো সেটা হলো গ্রামীণ ব্যাংক, কিন্তু তোমার তো সে নলেজ তোমার এসে গেল, তুমি ভাবলে কি না ওটা নাকি ব্যাংক গ্রামীণ না, মানে ওটা মনে হয় কৃষি ব্যাংক। আসলে কিন্তু কৃষি ব্যাংকও বিনা জমাতেই কৃষি ঋণ দেয় না। তো এবার লিখলে প্রশ্ন লিখে অনেক লিখে আসলে কিন্তু পরীক্ষার সময় ওটা এখন জিরো দেওয়ার কিন্তু প্রভিশন আছে। প্রথমে এক সময় ছিল যে সৃজনশীল প্রশ্নে কখনো জিরো দেওয়া যাবে না, কিন্তু এখন পরিষ্কার আইন হয়েছে যদি সে সঠিক জ্ঞান বুঝতে না পারে তাকে জিরো দেবেন, কোনো অসুবিধা নেই। আমাদের বিভিন্ন প্রশিক্ষণে আমাদেরকে বলে দেয়। তো তোমরা এভাবে খুব খুব ডিপলি, খুব কায়দা করে সুন্দর করে পড়বা, পড়ে একবার যে আসলে কোনটা কোনটা বাণিজ্যিক ব্যাংক। এখানে কৃষি ব্যাংকের কথা বললো অথবা শিল্প ব্যাংকের কথা বলা হয়েছে, তা মনে হয় ওটা বাণিজ্যিক ব্যাংক দিয়ে দিলাম একবার, কিন্তু আসলে হলো না। তোমাদের লিখলে যত কিছু লিখলে জিরো পেতে গেলে জিরো পেতে। তাহলে তোমরা একদম ক্লিয়ারভাবে থাকবে যে আসলে বাণিজ্যিক ব্যাংক কোনগুলা আর বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো। একটা কথা বলা হয়েছে যে বাণিজ্যিক সুবিধার কারণে, বাণিজ্যিক সুবিধার জন্য, বাণিজ্যিক লাভের জন্য বিশেষ যে ঋণ প্রদান করা হয় যে ব্যাংক, যে বলছে যে বিশেষ বাণিজ্যিক বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। আর আছে কি, এটা হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান সমূহ হলো কি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য। এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষকদের উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, দরিদ্র হতদরিদ্র গ্রামের ছেলেমেয়ে বা লোকদেরকে উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক, এরকম। আবার আছে কি সমবায় ব্যাংক। এই সমবায় ব্যাংক কিন্তু আরেকটা বিষয়, এখানে অবশ্যই তাদের সমবায় বা একটা সমিতি থাকতে হবে। সেখানে কিছু অবশ্যই ওই যে কথা বলছিলাম যে ইনভেস্ট থাকতে হবে, ওখানে কিন্তু বিনা জমানতে ঋণ দেয় না। তো যাই হোক, তোমরা এইগুলো ক্লিয়ারভাবে মনে রাখবা। এবার আমি বাণিজ্যিক ব্যাংকের কিছু কার্যাবলী নিয়ে একটু কথা বলবো। তোমরা এবার সন্ধ্যে প্রতিটাই আমরা আলোচনা করবো। আমি তো বাণিজ্যিক ব্যাংকের কিছু কার্যাবলী সংক্ষেপে আলোচনা করব। জানি আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় হয়ে গেলে তোমার দেখতে অসুবিধা বা এগুলো আমাদের যে পাঠাবো পোস্ট করতে গেলে অসুবিধা হয়, যার কারণে আমরা সংক্ষেপে এগুলো সম্পর্কে আলোচনা করি। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তো বাণিজ্যিক ব্যাংক সাধারণত কি ধরনের কাজ করে থাকে? অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যবসায় বাণিজ্যের প্রাণই হলো এই বাণিজ্যিক ব্যাংক। একটি দেশের যে দেশ ব্যবসা বাণিজ্য যত উন্নত, সেই দেশ কিন্তু তত উন্নত। তো এই ব্যবসা বাণিজ্যের কি প্রাণই হলো এই বাণিজ্যিক ব্যাংক। এই শ্রেণীর ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশের অর্থনীতিতে উন্নয়নে সহায়তা করে। তো যে কথা আগে বলেছিলাম যে একটি দেশের উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেশের এই শ্রেণীর ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অর্থনীতিতে উন্নয়নে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ কি? জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। তাহলে এর অন্যতম কাজ জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করা। তাহলে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ? অন্যতম কাজ। তাহলে এই আমানত গ্রহণ করে, এই আমানত গ্রহণ করছে, এখান থেকে কিছু ইন্টারেস্ট দেবে জনগণকে, আর এই আমানত কি করবে? এই টাকাটা খাটাবে, বাইরে ঋণ দিবে। ঋণ দেওয়ার পরে ওই যে বলেছিলাম প্রথমেই যে কথা বলেছিলাম যে বেশি ইন্টারেস্টে জনগণকে ঋণ দেবে, আর যার কাছে টাকা আমানত রাখছে তাকে একটু দেবে কম। এর মাঝে একটু ব্যাংকের মুনাফা হবে। এই মুনাফা ভিত্তি করে ব্যাংক টিকে থেকে, যেখানে অনেক সময় শুনি যে ইসলামী ব্যাংকে এত টাকা ইনকাম, এত টাকা ওরা 4-5টা বোনাস পায়,
উপভোগ ব্যাংক, উত্তর ব্যাংক অনেক টাকা ইনকাম, কেন ওরা বেশি বেশি করে সব কাজগুলো টাকা নেয়, ইনভেস্ট করে, খাটায় এরকম। যাই হোক, এই আমানত আমানত থেকে আমানত সাধারণত কয় প্রকার? 3 প্রকার। আমানত সাধারণত 3 প্রকার। এক হচ্ছে চলতি, 2 সঞ্চয়ী, চলতি আমানত, সঞ্চয় আমানত, আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে স্থায়ী আমানত। তো চলতি আমানত, সঞ্চয় আমানত আর স্থায়ী আমানত। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ হলো জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করা, বা এইরকম এই আমানত থেকে যে সাধারণত 3 প্রকার: চলতি আমানত, সঞ্চয় আমানত আর স্থায়ী আমানত। এবার আমরা একটু আলোচনা করি চলতি আমানত কি। চলতি আমানত বলতে আমরা বুঝি এরকম এক আমানত যে এই যে অর্থ, জনগণ যে অর্থ এখানে জমা রাখে, যে কোনো সময় যে কোনো দিন ইচ্ছা মতো তুলতে ও জমা দিতে পারে অ্যাকাউন্টে। তোমরা অনেকে দেখেছো, অনেকের পিতামাতাদের ব্যবসায়ী আছে বা পিতা ব্যবসায়ী, এবার যে বড় বড় জমার বই, অমুক ব্যাংকের, রূপালী ব্যাংকের, সোনালী ব্যাংকের বড় জমা, মানে শুধু জমা, আবার বড় বড় চেক বইয়ের পাতা, মানে একদিনে 4-5টা চেক সে দিতে পারে এবং সেটা ক্যাশ হয়ে যাবে। যে কোনো সময় যে কোনো সময় টাকা তুলতে পারবে, জমা দিতে পারবে। এইটা হচ্ছে চলতি আমানত। তো এখানে আছে কি, এখানে সরকার ব্যাংক ওই জনগণকে ওইকে কোনো লাভ দেয় না, জাস্ট তাদের একটু উপকার করে টাকাটা ব্যাংকে জমা রাখে। আর এবার হচ্ছে সঞ্চয় আমানত। সঞ্চয় আমানত হলো এমনই একটি আমানত যেখানে আমানতকারী সপ্তাহে 1 বার বা 2 বার টাকা তুলতে পারে। সপ্তাহে 1 বার অথবা 2 বার টাকা তুলতে পারবে, কিন্তু জমা দেওয়ার কোনো সমস্যা নেই, জমা যে কয়বার দেবে অসুবিধা নেই, 1 বার বা 2 বার তুলতে পারবে। এটা হচ্ছে সঞ্চয় আমানত। তাহলে আমাদের এইটা হচ্ছে যতবার, 1 বার বা 2 বার, যতবার খুশি কি হলো। আর এ হচ্ছে 1 বার বা 2 বার সপ্তাহে। এইখানে কিন্তু সঞ্চয় আমানতে ব্যাংক জনগণকে বা আমানতদারি যার ব্যাংক গচ্ছিত টাকা থাকে তাকে কিছু মুনাফা দেয়। তাহলে চলতি আমানতে যতবার খুশি তোলা যাবে টাকা সপ্তাহে। কি আছে পার্থক্য? ব্যাংক জনগণকে যে জমাদানকারীকে সঞ্চয় যে জমা করেছে তাকে কোনো ইন্টারেস্ট দেয় না। সঞ্চয় আমানতে সপ্তাহে 1 বার বা 2 বার টাকা তোলা যাবে। এখানে ব্যাংক কর্তৃপক্ষ ওই সঞ্চয়কারীকে কিছু মুনাফা দেয়। আর একটা আছে আমানত হলো স্থায়ী আমানত। তোমরা শুনেছো না, বলে যে ডিপোজিট, ফিক্সড ডিপোজিট করছে, আবার ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, দুটো কথা থাকে। একটা হচ্ছে অনেক টাকা একসাথে ফিক্সড করে রেখে দেয়, যে নির্দিষ্ট ইন্টারেস্ট দেয়, মাসে মাসে তুলে নেয় ইন্টারেস্ট। আবার ডিপিএস আছে, যে ডিপিএস বলছে যে আমাদের ডিপোজিট পেনশন স্কিম, বলছে যে একটা নির্দিষ্ট 10 বছর মেয়াদি বা 5 বছর মেয়াদি টাকা জমা রাখে, প্রতি মাসে মাসে টাকা জমা দেয়। তো এই স্থায়ী আমানত যেটা, এই আমানতে সরকার বলছে ব্যাংক এই আমানতকারীকে বেশ মোটা অঙ্কের মুনাফা দিয়ে থাকে। তাহলে আমরা এই আমানতের 3টি বিষয় আমরা মোটামুটি বুঝতে পারলাম এখন। একটা হলো চলতি আমানতে যিনি জমা রাখেন টাকা, তার কাছ থেকে অর্থ যতবার খুশি যে কোনো সময় তুলতে পারবে, কিন্তু কোনো মুনাফা দেবে না। সঞ্চয় আমানতে সপ্তাহে 1 বার বা 2 বার তুলতে পারবে, কিছু মুনাফা দেয়। আর স্থায়ী আমানতে বেশ একটু মুনাফা দেয়, বেশ ভালো মুনাফা দেয়। এটা হলো আমাদের স্থায়ী আমানতের জন্য আমানতকারীকে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। তো
যে আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায় তাকে স্থায়ী আমানত বলে, তাহলে নির্দিষ্ট সময় পর এটা তোলা যাবে, এটা হচ্ছে স্থায়ী আমানত। তো যাই হোক, আমরা এখানে মোটামুটি আমরা ব্যাংকের আমানত সম্পর্কে জানলাম। তো তোমরা আজকে আর নয়, মোটামুটি তোমরা সুস্থ থাকবে, সুখে থাকবে, তো ঘরে থাকবে, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।